বেশিরভাগ মানুষ সিএফ মোটর 300 অ্যানকেটা দেখে আর মনে করে যে এটা একটা বাজেট নিকেট বাইক, কিন্তু এর যে অ্যাঙ্গেলগুলো আছে, এর যে স্পেক শিটার ফ্লেক্সিংটা আছে, এর মাঝে একটা স্ট্রেঞ্জার একটা ট্রুথ লুকায় আছে। সেটা হচ্ছে এটা বেসিক্যালি একটা বিগ বোর্ড 250, কিন্তু এর আচরণ মোটেই কোনো বিগ বোর্ড 250-র মতো না। সামহাও আমাদের দেশের বাজে তেল, হিউমিড ওয়েদার সব কিছু সার্ভাইভ করে শাইনি একটা এক্সাম্পল হিসেবে দাঁড়ায় আছে। এটা যারাই কিনছে কেউই হচ্ছে বাইকটা রিগ্রেট করেন। তো অবভিয়াসলি প্রশ্ন আসে, আসলে কি 300 অ্যানকেটা এত ভালো? তো চলেন আজকে আমরা হচ্ছে আপনাদেরকে এটার ইঞ্জিন, এটার ফ্রেম, এটার ব্রেক, এর আর্গোনমিক্স, এর পুরো মেকানিক্যাল যে পার্সোনালিটি আছে পুরো জিনিসটা আমি হচ্ছে একটা ব্রেকডাউন দিব। আপনি 150cc থেকে ফার্স্ট রিয়াল কোনো আপগ্রেডের কথা যদি চিন্তা করেন, তাহলে দিস রিভিউস ফর ইউ। এই বাইকটা একটা সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ডাবল ওভারহেড ক্যাম্প 4 ভালভ 292cc ইঞ্জিন। এটার হর্স পাওয়ার হচ্ছে টোটাল 29, যেটা সে মেক করতেছে হচ্ছে 8750 RPM-এ, আর টর্কটা হচ্ছে 25.35 নিউটন মিটার, যেটা সে মেক করতেছে 7250 RPM-এ। আমি মাইলেজ সিটি এবং হাইওয়ে মিলে 25-26-এর মতো হচ্ছে পাইছি। মাথায় রাখেন এই মাইলেজটা কিন্তু ঢাকা সিটির এক্সট্রিম ট্রাফিক জ্যাম, আমি যে কয়দিন টেস্ট করছি এক্সট্রিম লেভেলের ট্রাফিক জ্যাম ছিল, প্লাস হাইওয়ে লাইনে আমি মাল্টিপল 0 to 100 টেস্ট করছি, অত হাই RPM-এ চালায়ও এই মাইলেজটা হচ্ছে আমি পাইছি। তো আপনি যদি হচ্ছে আপনি কখনো এই বাইক ডেইলি লাইফে এভাবে চালাবেন না, সো ইয়োর মাইলেজ মে অ্যাকচুয়ালি বি ফার বেটার দ্যান হোয়াট আই হ্যাভ গট। এই বাইকটা ডিজাইন করছিল অস্ট্রিয়ান ডিজাইন ফার্ম কিসকা যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা এস্টাবলিশ করছিল সিএফ মোটর পরবর্তীতে যখন তাদের ইনহাউস ডিজাইন টিম বানাইছে, ওইটার নাম হচ্ছে মডেনা 40, যে ইউরোপে ইটালিতে এস্টাবলিশ করছে তারা। ওই মডেনা 40 যে স্টুডিওটা, এটা কার্লেস সোলসোনা, এখন উনি এটা ডিজাইন ডিরেক্টর। তা একটু লিঙ্কডিনে খোঁজ করে নেন, বুঝতে পারবেন যে কী পরিমাণ লেজেন্ড। ডুকাটি, এমবি আগুস্টা, ওই ধরনের কোম্পানিতে সে আগে সিনিয়র ডিজাইন হিসেবে ছিল। তো এনারাও যে একটা 800 NK যে মডেলটা বানাইছে, এটার জন্য সিএফ মোটর 2024-এ গিয়ে রেড ডট অ্যাওয়ার্ড পাইছে। রেড ডট অ্যাওয়ার্ডটা হচ্ছে ডিজাইন ওয়ার্ল্ডের অস্কারের মতো ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের জন্য। ইঞ্জিনটা দিয়ে স্টার্ট করি। এটা বোর এবং স্ট্রোক হচ্ছে 78 মিলিমিটার ইন্টু 61.2 মিলিমিটার। এই ইঞ্জিনটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা বিগ বোর 250 SR বা 250 NK ধরতে পারেন। এটা ওই 250 SR 250 NK যেই 250cc যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে, ওইটাকে 6 মিলিমিটার এটার বোর বাড়ায় দেন এই ইঞ্জিনটাকে হচ্ছে বানানো হয়েছিল। 300 SR ইঞ্জিন থেকে এটার সাইজটা সামান্য একটু ছোট হওয়া সত্ত্বেও এটা 300 SR এর সমানই অলমোস্ট পাওয়ার মেক করে। এটা কারণ হচ্ছে এটা ম্যাক্স যে টর্কটা সে একটু হায়ার RPM-এ গিয়ে বানায়। আর প্রবাবলি এটা বলে দিতে হচ্ছে না, এটার পাওয়ারটা আমাদের হাইওয়েজের জন্য মোর দ্যান ইনাফ। আচ্ছা, কুলিং সিস্টেম নিয়ে হচ্ছে যদি কথা বলি, রেডিয়েটরটা খুব একটা ম্যাসিভ না। 300-এর সাইজ অনুসারে ঠিক আছে, মানে খুব একটা ম্যাসিভ না বলতে হচ্ছে এটার যদি ডুয়াল সিলিন্ডার হইতো, আপনার 300cc বা 350cc যে ডুয়াল সিলিন্ডার যে বাইকগুলো আছে না, ওগুলোর মধ্যে দেখবেন যে অনেক বড় বড় রেডিয়েটর থাকে। সিঙ্গেল সিলিন্ডার তো, যে কারণে এটার মধ্যে হচ্ছে এত বড় রেডিয়েটর দেয় না। কারণ অনেকের হচ্ছে, আমি একটা জিনিস অলরেডি আগে অ্যাড্রেস করে ফেলি, অনেকের ধারণা যে ভাই বাইক যদি গরম হয় আমি যদি বড় রেডিয়েটর লাগাইছে যে সেক্ষেত্রে হচ্ছে কি ভালো হবে কিনা। না, এটা ইঞ্জিনিয়াররা হচ্ছে বুঝা শুনে হচ্ছে রেডিয়েটর জিনিসটা দিছে। হ্যাঁ, কিছু জায়গায় হচ্ছে ওরা কস্ট কাটিং করে, রেডিয়েটরও করতে পারে, বাট আপনি যদি বেশি বড় রেডিয়েটর লাগিয়ে ফেলেন এবং এটার কারণে যদি ইঞ্জিন যতটুকু টেম্পারেচার চলার কথা, তার একটা অপটিমাল টেম্পারেচার আছে, অপটিমাল টেম্পারেচারের নিচে যদি চলে আপনার বেসিক্যালি কম্পোনেন্টগুলো নষ্ট হয়ে যাবে। এটা সবসময় বাইকে, যে কোনো বাইক ডিজাইন করা একটা অপটিমাল টেম্পারেচার চলার জন্য। তো এই রেডিয়েটরের কাজ হচ্ছে এটারে হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে ধরে রাখা বা আনরেস্ট্রিক্টেড অবস্থা রাখা যাতে টেম্পারেচারটা উঠে ওই পর্যায়ে পর্যন্ত উঠে, কিন্তু ওখানে হচ্ছে লক করে রাখে, এর উপরে যাতে না উঠে।
তো এই অপটিমাল টেম্পারেচারে উঠলে আপনার সব কম্পোনেন্টগুলো, ইঞ্জিনের সব ইন্টারনাল যত কম্পোনেন্ট আছে সবগুলো হচ্ছে ম্যাক্সিমাম প্রোটেকশন পাবে এবং লংজিভিটিও হচ্ছে ম্যাক্সিমাম হবে। এর উপরে বা এর নিচে যদি চালান, এর লংজিভিটি উপরের দিকে গেলেও খারাপ, অপটিমাল টেম্পারেচার নিচের দিকে গেলেও খারাপ। এটার ক্লাচটা দেখেন, মানে 300 SR-এর মধ্যে এত লাইট 250 আর এই 300-এর মধ্যে যদিও বাইকটার বডিটা হচ্ছে 250 NK, হ্যাঁ একদম সব কিছু সেম 250 NK। আমার একটা জিনিস পছন্দ না, এই ওটার মধ্যে স্লিপার ক্লাচ নেই, কিন্তু এটার মধ্যে স্লিপার ক্লাচ অ্যাড করা আছে। ক্লাচটা হচ্ছে মারাত্মক লাইট। স্লিপার ক্লাচটা কি কাজে লাগে? স্লিপার ক্লাচটা হচ্ছে বেসিক্যালি ধরেন আপনি রেভ ম্যাচ করে আপনি ডাউনশিফট করলেন, ডাউনশিফট করার সময় আপনার যদি হুইল স্পিডটা বেশি থাকে, হুইলটা বেশি জোরে ঘুরতেছে কিন্তু ইঞ্জিন স্পিড হচ্ছে এর সাথে ম্যাচ করলো না, তখন করবে কি হুইলটা আপনার ইঞ্জিনটাকে হচ্ছে সে ঘোরানোর চেষ্টা করবে, ইঞ্জিনের ভেতরটার ইন্টারনাল কম্পোনেন্টগুলো ঘোরানোর চেষ্টা করবে, কিন্তু ইঞ্জিন তো সেটা অ্যালাউ করবে না। তো যে কারণে একটা ব্যাকটর্ক ফিল করবেন, ব্যাকটর্কের কারণে আপনার এই চাকা হচ্ছে রিয়ার হুইলটা লক হয়ে যাবে। খুব বেশি ক্ষণের জন্য না, মোমেন্টারি লক হবে, কিন্তু এই মোমেন্টারি যে লক হবে ওইটা আপনার কনফিডেন্স লেভেল একদম মাটিতে ধুলায় মিশিয়ে না দেওয়ার জন্য হচ্ছে না। বাট মাথায় রাখেন, নেভার ডু ইট অন এ লিন্ড অ্যাঙ্গেল। আপনি যদিও হচ্ছে স্লিপার ক্লাচটা হচ্ছে চাকাটা ফুলি লক হইতে দিচ্ছে না, কিন্তু বাট খুব বেশি যদি হচ্ছে হুইল স্পিড খুব বেশি বাট ইঞ্জিন স্পিডের সাথে ম্যাচ করতেছে না, তখন যেটা হবে আপনার মোমেন্টারিলি সামান্য একটু হইলেও লক হবে। এটা আমি আপনার একটা ফুটেজ হচ্ছে অ্যাড করে দিতেছি, আমি এটাই ডেমনস্ট্রেশনের জন্য আমি দেখাইছি। So never do it, rev match করেন ফাইন, বাট নেভার ডু ইট অন এ লিন অ্যাঙ্গেল। ওকে, ট্রান্সমিশনটা নিয়ে একটা কথা বলি। ট্রান্সমিশনটা স্মুথ বাট নট বাটার স্মুথ। এটা কম্পারিজনটা আমি যেটার সাথে আনতেছি সেটা হচ্ছে 300 SR। 300-এর যে ট্রান্সমিশনটা এত স্মুথ, এত কমফোর্টেবল, এটা ট্রান্সমিশনটা মানে আউট অফ দিস ওয়ার্ল্ড। আমি আজ পর্যন্ত এমন কোনো বাইক চালাই নাই যেটা ট্রান্সমিশন এত স্মুথ 300 SR-টা। বাট এই বাইকটা যেটা ইন কম্পারিজন একটু রাফ, ইন দ্য সেম স্যুট, এটার ট্রান্সমিশনটা অতটুকু স্মুথ ইনাফ যে রেভ ম্যাচগুলো খুবই মজার। আপনি রেভ ম্যাচ করে যেটা বললাম জিক্সার 150 250 ওগুলো আমাদের রেভ ম্যাচ করলে এটা ট্রান্সমিশনটা একটু আপসেট হয়ে যায়, এটার মধ্যে এটা জিনিসটা হয় না। ট্রান্সমিশনটা অতটুকুই স্মুথ যে তার হচ্ছে রেভ ম্যাচ করলে আপনি খুব মজা পাওয়া যায়, খুবই মজা নিয়ে হচ্ছে রেভ ম্যাচ করতে পারবেন এই বাইকটার মধ্যে। ট্রান্সমিশনটা অতটুকুই হচ্ছে মজার, কিন্তু এর সমস্যাটা হচ্ছে এটার কম্পারিজনটা টানতেছি আমি 300 SR-এর সাথে। এখন ওটা যদি মাথা থেকে ফেলে দেন, 300 SR-এর কথা যদি মাথা থেকে ফেলে দেন, দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট বাইক উইথ আ গুড ট্রান্সমিশন, উইথ আ গুড আপনি পুরা জিনিসটা যদি ধরেন ওখান থেকে গিয়ার থেকে শুরু করে একদম পুরো ফাইনাল ড্রাইভ সেটআপ পর্যন্ত পুরা জিনিসটা হচ্ছে আমার খুবই পছন্দের। আচ্ছা, ভাইব্রেশনসের কথা যদি বলি, এত স্মুথ বাইকটা। আমার যেটা আমি খেয়াল করলাম, যেটা আপনি ফার্স্ট গিয়ারও আমি অ্যাটলিস্ট 7000 7,500 RPM এর আগ পর্যন্ত ভাইব্রেশনসগুলো খুবই মিনিমাল। হ্যাঁ, এখন আমি জানি এলিফেন্ট ইন দ্য রুম হচ্ছে আমাকে অ্যাড্রেস করতে হচ্ছে বিকজ অফ দ্য ফ্যাক্ট এখানে যদিও লেখা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মিনিমাম রন আমাকে রেকমেন্ড করছে হচ্ছে 95। হ্যাঁ, সো এটা কম্প্রেশন রেশিওটা হচ্ছে 11:1 হওয়ার কারণে আর বাইকের ইয়েটার উপর হচ্ছে মানে অত হাই এন্ডের তেল হচ্ছে 95 অকটেন না ছাড়া হচ্ছে চলতেছে, যদিও তারা রেকমেন্ড করে দিয়েছে। বাট অ্যাটলিস্ট যেটা হয় সেটা হচ্ছে সে স্ট্রেস না, ইঞ্জিনটা স্ট্রেস না, যে কারণে হচ্ছে সে ওই আমাদের দেশের যে বাজে তেলগুলো আছে বাজে তেলে হচ্ছে সে ভাইব্রেশনস হচ্ছে মেক করতেছে না। আই উইশ 300 SR হচ্ছে যে ভালো তেল ভরার মতো যদি একটা কোনো ডিপো যদি থাকতো আমাদের এখানে, যায় যদি নিয়ে আসতে পারতাম ভালো তেল আনলে, তাইলে হচ্ছে ওই বাইকটার মধ্যে আসলে বুঝতে পারতাম যে কম্পারিজন টানতে পারতাম যে ওটা বাইকটা কত স্মুথ। এতটুকু হচ্ছে আপনাদেরকে অ্যাসিউরিটি দিতে পারতেছি। বাইরের যদি কোনো রিভিউয়ার থাকেন, প্লিজ ডু লেট মি নো দিস ডাউন ইন দ্য কমেন্ট বক্স যে 300 SR-টা যদি চালানোর সুযোগ থাকে আপনাদের কতটুকু স্মুথ মনে হয়েছে আপনাদের এটা যদি চালায় থাকেন ভার্সেস ওইটা। 300 SR-টা কিন্তু মারাত্মক স্মুথ একটা বাইক। ওরা সেকেন্ড জেনারেশন ইঞ্জিনটাতে গিয়ে অনেক কিছু ইমপ্রুভমেন্ট করছে। বাট আমাদের দেশের যে অবস্থা সেটার জন্য যেটা হইতো যে এই যে ইঞ্জিনটা আছে এই ইঞ্জিনটাই হচ্ছে 300 SR-এর দরকার ছিল, তাইলে আমরা আমাদের অনেকগুলা যে ঝামেলা যেগুলো আছে প্রবাবলি 50-60% যে ইস্যুগুলা
ওগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যেত, আর কোনো ঝামেলা হইতো না। এই বাইকটা যারাই চালাইছে, যারাই চড়ছে, প্রত্যেকে হচ্ছে খুব পছন্দ করছে। এই ইঞ্জিনটা দিয়ে হচ্ছে আসলে আমাদের মানে যেমন কুকুর তেমন মুগুর আর কি, যেমন কান্ট্রি তেমন হচ্ছে ইয়েতে। তো আমাদের জন্য স্মুথ টু স্মুথ সুপিরিয়র জিনিস আমাদের পেটে, কুত্তার পেটে গিয়ে জমায় না। থাকেই হচ্ছে দুর্নীতি ভরা একটা কান্ট্রিতে, আমরা সহ্য করে নিতেছি, কাউকে কিছু বলতেও পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আমাদের জন্য হচ্ছে এই ইঞ্জিনটাই মোর দেন ইনাফ ছিল। এই ইঞ্জিনটা দিয়ে আসলে আর কোনো ঝামেলা হইতো না। সো দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন কেন হচ্ছে এটা ভাইব্রেশনটা হচ্ছে হয় না। তো আর বাইকের ভাইব্রেশন যেটা, এটা 7,000 7,500 পরে ভাইব্রেশনটা আসে হচ্ছে এই সিটের মধ্যে আসে। সিটের বেসিক্যালি আপনি যদি যেটা বললাম, সিট ম্যাটেরিয়ালগুলো হচ্ছে যদিও সফট, কিন্তু এখানে ইয়েটা মানে অনেক চিকনা হওয়ার কারণে এই ভাইব্রেশনটা এই বরাবর হচ্ছে ভাইব্রেশনগুলো আসে। আর হচ্ছে হ্যান্ডেল বারে এই জায়গাটাতে হচ্ছে আপনি যদি ধরে রাখেন এই জায়গা বরাবর, আর ফুট পেগে সামান্য একটু, হ্যাঁ ফুট পেগে হচ্ছে সামান্য একটু করে ভাইব্রেশন হচ্ছে আসবে। বাট এটা হচ্ছে যেটা বললাম সিঙ্গেল সিলিন্ডার বাইক, তো ভাইব্রেশন করবে। আর 300 cc যত পাওয়ারফুল ইঞ্জিন, তার অবভিয়াসলি হচ্ছে তার ভাইব্রেশন হচ্ছে তত বেশি হবে। এটা এটা জাস্ট ফিজিক্স, সিঙ্গেল সিলিন্ডার বাইক হওয়ার কারণে। সো এটা এলিমেন্ট করার কোনো সিস্টেম নেই। এটা যে ফ্রন্ট ব্রেক যেগুলো আছে, এগুলা হচ্ছে সিএফ এর, আমি যতটুকু জানি J1 এর এগুলা ব্রেকগুলো, হ্যাঁ। কিন্তু তারা কি সাপ্লায়ার চেঞ্জ করছে কিনা আমি সেটা জানি না। এটা সিএফ এর যদি ওয়েবসাইটে যদি যান, হ্যাঁ, এই বাইকটার জন্য এটা আগে হচ্ছে J1 এর লেখা ছিল, কিন্তু এখন তারা এটা J1 লেখে না। তো আমি শিওর না তারা কি সাপ্লায়ার চেঞ্জ করছে কিনা, কারণ এটা সিএফ মোটর হচ্ছে নিজের ব্র্যান্ডিং করা। তো আচ্ছা, ব্রেকের ফিলটার কথা যদি বলি, মাথায় রেখেন আমি এখন যা বলবো এটা কিছুটা হচ্ছে আমার জন্য সাবজেক্টিভ, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এটা একটা প্রেস বাইক। তা আমার আগে হচ্ছে এই বাইকটা ধরেন বাইক বিডি দেশি বাইকার ওনাদের হাতে ছিল, তো ওনারা কীরকম অ্যাবিউজ করছে না করছে সেটা তার আমি জানি না। এটা আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে একটা রিভিউয়ার হচ্ছে একটা বাইককে প্রপারলি পুশ করে সব কিছু করে ওনারা হচ্ছে ওই জিনিস, এটা ভেতর থেকে হচ্ছে অ্যানালিসিসটা হচ্ছে ওনারা বের করে মানে আনার চেষ্টা করে। তো যে কারণে হচ্ছে তার রিভিউয়াররা যখন নেয় বাইক, একটা বাইক প্রেস বাইক হচ্ছে এমনিতেই হচ্ছে অ্যাবিউজড হবে, এটা দ্যাটস আ ফ্যাক্ট। ওইটার কারণে হচ্ছে এটা প্যাডগুলো ফেডিং হয়ে হয়তো এমন হইতে পারে, যে কারণে আমি সামনের ব্রেকের বাইকটা খুবই কম পাইতেছি। ভালো করে স্কুইজ করার পরে দেন গিয়ে হচ্ছে ব্রেকটা আসা শুরু করে। তবে ইন্টারেস্টিংলি আমি এটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এটার যে ব্রেক ফিলটা, এটা আমার কাছে, আমি 250 SR এর যে রিভিউটা দিছি না, আমি 250 SR বাইকটা চালাই, এটার ব্রেক ফিলটা আর ওইটার ব্রেক ফিলটা অনেকটা সেমই। ওইটারও হচ্ছে আপনার প্রোগ্রেসিভ। এটা কারণটা হচ্ছে কি, আমার আরেকটা চ্যানেল আছে এক্সেল ডাইনামিক্স ক্লিপস, ওইটার মধ্যে দেখতে পাবেন, এটা কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিছি যে 250 NK, 300 NK আর 250 SR এই বাইকগুলোর যে সামনের যে প্যাডগুলো হচ্ছে সিঙ্গেল পিস। তো জিনিসটা হচ্ছে কি, মানে ম্যাটেরিয়ালটা বেশি, বাট সিঙ্গেল পিস করে। আলটিমেটলি হয় কি, যে কারণে আপনি ব্রেকটা হচ্ছে ওভারহিট হওয়ার রিস্কটা হচ্ছে কমে যায়, বাট এটার কারণে হচ্ছে আপনার ব্রেকিং বাইটও হচ্ছে কমবে। ব্রেক অনেকদিন টিকবেও, ম্যাটেরিয়ালটা বেশি, যে কারণে ওভারহিটের রিস্কও কমতেছে, বাট ট্রেড অফটা হচ্ছে আপনার ব্রেক বাইটটা হচ্ছে তেমন একটা স্ট্রং না। আর এই সেম জিনিস হচ্ছে বাইরের যে রিভিউয়ার আছে তাদের কাছ থেকে হচ্ছে দেখবেন যে পাবেন যে এটার ব্রেক, মানে এটা ব্রেক করা স্টার্ট করলে এটা আস্তে আস্তে পরে গিয়ে পুরো অনেকটুকু স্কুইজ করার পরে দেন গিয়ে হচ্ছে অ্যাডিকুয়েট ব্রেক সে দেয়, এর আগে দেয় না। এই সেম জিনিসটা কিন্তু 300 SR এ নাই। যদিও এটাও 4 পিস্টন ক্যালিপার, ওইটাও 4 পিস্টন ক্যালিপার, বাট ওইটার হচ্ছে প্রতি পাশে এই তো ব্রেক, এই তো ইয়েটা প্রতি সাইডে হচ্ছে দুইটা করে হচ্ছে প্যাড। তো দুইটা করে প্যাড, যদিও প্যাডগুলো ছোট, কিন্তু আপনার 4টা প্যাড হওয়ার কারণে আর আপনার ইনিশিয়াল যে বাইকটা অনেক স্ট্রং এটার তুলনায়। আর কিন্তু এখন যেটা বললাম সেটা হচ্ছে আমি এটা জাজ করতে পারতেছি না, বিকজ অফ দ্য ফ্যাক্ট এটা হচ্ছে প্রেস বাইক। প্রবাবলি আমার হাতে হচ্ছে যদি এটা প্যাডগুলা হচ্ছে কি ওয়ার্ন অফ কিনা এই মুহূর্তে, ওনারা খাইয়ে ফেলছে কিনা প্যাডগুলো, এটা আমি জানি না। বাট পিছের ব্রেকটা হচ্ছে খুবই মারাত্মক সুন্দর ব্রেক। এটা আমি সিএফ এর সবগুলা বাইকে হচ্ছে এই জিনিসটা পাইছি, পিছের ব্রেকটা খুবই সুন্দর কাজ করে। এটা যদিও হচ্ছে সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার আর কি, বাট খুব সুন্দর কাজ করে। আর প্লাস হচ্ছে এবিএস এর কথা যদি বলি, সামনে ফ্রন্ট রিয়ার দুইটা এবিএসই হচ্ছে সুন্দর কাজ করে। বাট এবিএস এর কথা আমি একটা জিনিস বলে রাখি, জাস্ট লাইক দ্য স্লিপার কাজ, এবিএস কিন্তু ফুল প্রুফ না। সিএফ এর এবিএস গুলা বানায় হচ্ছে কন্টিনেন্টাল। আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সোফার আজ পর্যন্ত যতগুলো বাইক আমি এক্সপিরিয়েন্স করছি, সেটা হচ্ছে বশের যে এবিএস গুলার ওগুলোর টিউনিং গুলা কিছুটা সুপেরিয়র,
বশের যারা এগুলো এবিএস এর একটা এবিএস কিন্তু টিউন করতে 2 থেকে 3 বছর সময় লাগে। আপনারা যেটা দেখতেছেন এটা চাইলেই হচ্ছে ধুপধাপ বাইক একটা ফ্রেমের মধ্যে ইঞ্জিন একটা বসায় এবিএস একটা লাগাই দিলাম আর একটা কাজ করলো, এরকম না। প্রত্যেকটা বাইকের জন্য আলাদা আলাদা করে হচ্ছে টিউন করতে হয়। তো আমরা যে এবিএস এর যে ফিলটা পাই না ফ্রন্ট বা রিয়ার, এই যে এবিএস এর যে ফিলটা, এটা কেউ একজন ম্যানুয়ালি টিউন করছে, হ্যাঁ, টিউন করে তারপরে হচ্ছে এবিএসটাকে ওভাবে ইয়ে করছে। তো যে কারণে হচ্ছে হয় কি, এখন এই বশের যারা করে তারা হচ্ছে তাদের টিউনটা হচ্ছে ফার ফার সুপিরিয়র, বাট কন্টিনেন্টালের যে ইয়েটা ওইটা কিছুটা বাজেট সাইডে কাইন্ড অফ বলা যায়। যদিও কন্টিনেন্টালের প্রোডাক্ট হচ্ছে বিএমডাব্লিউ বলেন, ট্রায়াম্ফ বলেন, এই ধরনের অনেক বাইকে হচ্ছে ইউজ করে, বাট একটু বাজেট সাইডে পড়ে দেখে ওদের টিউনিংটা হচ্ছে যে আমার একটা খুব একটা স্ট্রং স্যুট না তাদের জন্য। যে কারণে আলটিমেটলি দেখা যায় কি যে প্রপার রোডে যদি চালান, প্রপার রোডে চালাইলে হচ্ছে আপনি ইয়েটা পাবেন, এটা প্রপার টাইমে কিকিং করবে। বাট সমস্যা হচ্ছে আমাদের দেশে তো 50% হচ্ছে আপনি চালাইতেছেন ধান খেতে, আমাদের রোডগুলোর 50% ধান খেত আর 50% হচ্ছে প্রপার রোড। ধান খেতের মধ্যে যখন যাবেন, এটা যদি হচ্ছে গ্রাভেল টাভেল থাকে বা লুজ স্যান্ড থাকে বা যদি পটল যদি প্রচুর থাকে, এটা আমি খেয়াল করছি ওগুলোর মধ্যে গেলে এটা এবিএসটা হচ্ছে ফ্রিক আউট করে তখন আর কাজ করবে না। সো ওইসব রোডের মধ্যে যখন যাবেন, মাথায় রেখেন এইভাবে ধরে নেবেন আপনার কোনো এবিএস নাই, লিটারালি কোনো এবিএস নাই ওইসব রোডের মধ্যে। তো ওখানে গিয়ে একটু বাইকটা সাবধানে চালাবেন। বাট এরকম প্রপার এই যে দেখেন এই যে রোডটার মধ্যে এখানে কোনো খাদা খুদা কিছু নাই, কোনো মাঝখানে কোনো ধুলাবালি কোনো কিছু দেখতেছে না, এরকম প্রপার রোড। আবার আমাদের যে হাইওয়েজগুলো যেমন মাওয়া হাইওয়ে বলেন, ঢাকা চিটাগাং হাইওয়ের মোস্ট অফ দ্য অংশ, কিছু অংশ বাদে এইসব জায়গার মধ্যে আপনি সমস্যায় পড়বেন না। কিন্তু ওই যেটা বললাম সেটা হচ্ছে যদি বেশি খানাখন্দ থাকে, গর্ত থাকে বা বিশেষ করে বৃষ্টির দিনে খুবই সাবধান। বৃষ্টির দিনে হচ্ছে এটার আমাদের যে টায়ারগুলো খুবই গ্রিপি, কিন্তু এগুলোর ওয়েট গ্রিপ ভালো না। প্লাস হচ্ছে এই যে অফ রোডিং কন্ডিশন যেটা বললাম যে ধান ক্ষেত আর কি, এরকম ধান ক্ষেত টাইপসের কন্ডিশন হলে তখন দেখবেন যে হচ্ছে আপনি সাপোর্টটা পাইতেছেন না, এবিএস থেকেও সাপোর্ট পাবেন না, টায়ার থেকেও সাপোর্ট পাবেন না। আচ্ছা, টায়ারের কথা যেহেতু বললাম ওইটা আমি বলে ফেলি। এটা পিছের যে টায়ারটা এটা হচ্ছে S1 মাইক্রা, এই যে লেখা আছে এই যে S1 মাইক্রা, কেমন এটা 140 সেকশনের। এটা সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে 60, হ্যাঁ, 140/60। এটা 140/70 যদি দিত তাহলে প্রবাবলি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বাড়তো। এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অ্যাবিজমাল টাইপসের ভাই। এই নিচে আমি হচ্ছে আজকে পিলিয়নিয়ার রাইড করলাম, এটা কতবার যে ঘষা খাইলো হিসাব নাই। এটা 300 SR কিছুটা হচ্ছে বেটার বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এটার এক্সস্ট হচ্ছে আন্ডারবেলি, আর 300 SR এর এক্সস্ট হচ্ছে আপনার সাইড মাউন্টেড। তো সাইড মাউন্টেড হওয়ার কারণে নিচে ম্যাটেরিয়ালস একটু কম, কিন্তু এটা আন্ডারবেলি হওয়াতে এখানে ম্যাটেরিয়ালস একটু নিচের দিকে বেশি হওয়ার কারণে আলটিমেটলি এটার ইয়েতে গিয়ে আপনি বিট গিয়ে স্পিড ব্রেকারে গিয়ে হচ্ছে ঘষা বাড়ি এগুলো হচ্ছে খাবেন। আর ফ্রন্টার যেটা আছে ওটা হচ্ছে 110 সেকশনের। এটার গ্রিপটা ভালো, আর এটা আমার কাছে অস্থির লাগছে এটার গ্রিপটা। এই যে এখানে এগুলো দেখতেছেন না ছোট ছোট ছিদ্রগুলা, এগুলো বেসিক্যালি হচ্ছে এটাকে হিট ডিসিপেশনের জন্য হচ্ছে অ্যাড করে। এটা হচ্ছে এটা 300 SR এর বেটার। ফ্রেমটা এটা একটা ট্রেলিস ফ্রেম। এটার সুবিধাটা হচ্ছে কি আপনি বাইক হচ্ছে অনেক লাইট রাখতে পারবেন। এই বাইকটার ওজন মাত্র 151 কেজি, বাট সিএফ এর ফ্রেমে যে ডিজাইন, যে ইঞ্জিনিয়ারিংটা, এটা মারাত্মক লেভেলের। আমি এই বাইকটা নিয়ে হচ্ছে আজকে এটার যে একটা জিনিস মাথায় রেখে আমি আগে একটা আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, এটা আমি নিচে লিঙ্ক করে দিব। সেটা হচ্ছে ফ্রেমের ইঞ্জিনিয়ারিংটা যদি প্রপার যদি না হয়, হ্যাঁ, আপনি দেখা যাবে যে ওটা বাইকে ফুল জিওমেট্রির উপরে এটা হচ্ছে এটা এফেক্ট করবে। হ্যাঁ, আপনার ফ্রেমের সাথে হচ্ছে ইঞ্জিন অ্যাটাচ, ফ্রেমের সাথে হচ্ছে আপনার চাকা অ্যাটাচ, ফ্রেমের সাথে হচ্ছে আপনার সাসপেনশন অ্যাটাচ। হ্যাঁ, ফ্রেমের ইঞ্জিনিয়ারিং যদি ওখানে যদি কম্প্রোমাইজ থাকে, ওখানে যদি প্রপার ইঞ্জিনিয়ার কম্প্রোমাইজ না, অ্যাকচুয়ালি আমি এভাবে বলি, ফ্রেমের ইঞ্জিনিয়ারিংটা যদি বেটার না হয়, হ্যাঁ, তখন যেটা হবে যে বাইক দেখা যাবে যে আপনি যখন লিমিটে নিয়ে গেছেন, সব বাইকই লিমিটে নিলে আপসেট হবে। কোনো বাইক হচ্ছে বেশি আপসেট হয়, কোনো বাইক হচ্ছে কম আপসেট হয়। কোনো বাইক যদি বেশি আপসেট হয়ে যায় তখন অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু কোনো বাইক যদি কম আপসেট হয় আপনি দেখা যাবে কন্ট্রোলার নিয়ে আসতেছেন। আর যে বাইকটা কম আপসেট হচ্ছে এটা লো স্পিডে আপনি হচ্ছে চালায় আরও মজা পাইতেছেন। এটা নিয়ে আমি লিটারালি আজকে প্রথমে টায়ারগুলো গরম করে নিছি। গরম করে একটা নেকেড স্টাইলের বাইক যতটুকু শোয়া দরকার, যতটুকু লিন করা দরকার, তার থেকে আরও অনেক বেশি লিন করছি আমি। স্টিল হচ্ছে কোনো লিটারালি আমার ফ্রেমটার কোনো ফ্লেক্স বলেন বা আপসেট হওয়ার কোনো কিছুই আমি দেখি না। এটা প্রপার, এটা সামনে পিছনে একটা টোটাল যে কম্পোনেন্টগুলো হচ্ছে লাগায় রাখছে এটার মধ্যে, ওই সবটা জিনিস হচ্ছে ফ্রেমটাকে এমন সুন্দর করে কমপ্লিমেন্ট করতেছে যে হাই স্পিড বলেন, লো স্পিড বলেন, ইভেন জ্যাম ট্যামের মধ্যে এটা নিয়ে হচ্ছে ম্যানুভার করা মারাত্মক ইজি। আর
ওয়ান অফ দ্য বিগেস্ট থিং এই সিএফের যতগুলো বাইক পাইছি ভাই আজ পর্যন্ত, কোনো বাইকের হচ্ছে ফ্রেমের ইঞ্জিনিয়ারিং মধ্যে সুপার, মানে লিটারালি ওয়ার্ল্ড ক্লাস লেভেলের। আরেকটা জিনিস কি, এটা ইঞ্জিনটা হচ্ছে খেয়াল করে দেখেন, হ্যাঁ একটু লো স্লাং, হ্যাঁ ম্যাচটা হচ্ছে বেশিরভাগটা হচ্ছে এই সাইডে, এখান দিকে। আপনার ইঞ্জিনের সবচেয়ে ভারী কম্পোনেন্ট হচ্ছে যে এইগুলা, হ্যাঁ ট্রান্সমিশনের যে কম্পোনেন্টগুলো আছে, ক্লাচ টাচ থেকে শুরু করে পুরো জিনিসটা এখানে। এখানে তো জাস্ট হচ্ছে হেড প্লাস হচ্ছে সিলিন্ডারটা, আর ভিতরে হচ্ছে পিস্টন, এতটুকুই এর মধ্যে। কিন্তু বেশিরভাগ ভারী কম্পোনেন্ট হচ্ছে এই সাইডটাতে। তো আর প্লাস হচ্ছে ওয়ান অফ দ্য পুরা বাইকের মধ্যে সবচেয়ে ভারী কম্পোনেন্টটা একটা হচ্ছে আপনার এই এক্সস্ট সেটআপটা ক্যাট সহ। তো সব ভারী কম্পোনেন্ট এই বেসিক্যালি এই যেটা বললাম, এই এতটুকু এরিয়ার মধ্যে হওয়ার কারণে যেটা হইতেছে যে আপনি সেন্টার অফ গ্র্যাভিটিটা হচ্ছে অনেক দিকে নিচে। তো যে কারণে আপনি বেসিক্যালি হচ্ছে একটা চিন্তা করেন এভাবে, হ্যাঁ আমার সেন্টার অফ গ্র্যাভিটি এখানে ভার্সেস হচ্ছে এই জায়গাতে। তো এই যে লিন করতেছি, লিন করার সময় হচ্ছে আমার যে হচ্ছে বাইকে আপসেট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা যেটার সেন্টার অফ গ্র্যাভিটি উপরের দিকে থাকবে সেই বাইকটা হচ্ছে কন্ট্রোল করা একটু কঠিন হবে। আপনার কাছে মনে হবে যে পড়ে যাইতেছে, এটাতে এটা হয় না। ওই যে বললাম লো স্লাং ম্যাস হওয়ার কারণে কন্ট্রোল করা মারাত্মক ইজি এই জিনিসটার মধ্যে। এই একটা জিনিস দেখেন, দিস কেমন মানে বুঝতে পারতেছেন, মারাত্মক মাসি এটা। হ্যাঁ এটা কি হচ্ছে কি এর মানে বাই ডিফল্ট কি এত মাসি থাকে, নাকি প্রেস বাইক বলে হচ্ছে এরকম হয়েছে আমি জানি না, কিন্তু মারাত্মক মাসি। এটা হাই স্পিড কর্নারিং যদি হয়, এটা আপনার মোটে কোনো কনফিডেন্স আপনি পাবেন না। অবশ্যই এটা হাই স্পিড কর্নারিং এর জন্য বানানো না বাইকগুলো, নেক স্টাইলের বাইক, সুপার মোটো স্টাইলের বাইক, এগুলা অত হাই স্পিড আপনি কর্নারিং করবেনও না। বাট যেটা বললাম, যদি করতে যান, বি মাইন্ডফুল অফ দিস। হ্যাঁ মারাত্মক মাসি, এটা আপনাকে সাপোর্টটা দিবে না সে। বাট একই কারণে সিটিজ যখন রাইড করবেন, মানে মাইনর টটলগুলো এগুলো খুব সুন্দর হচ্ছে সে অ্যাবজর্ভ করে নিবে, কমফোর্টেবল। বাট দ্য সেম থিং ক্যানট বি সাইড ফর দ্য রিয়ার ওয়ান। পিছেরটা যেটা একদমই খেলে না, মানে এত স্টিফ এটা। আপনার পিলিয়নের যে আছে, আপনি যদি খানাখন্দের মধ্যে দিয়ে যদি যান, যদি বেশি জোরে টান মারেন, আপনার পিলিয়নের কোমর ভাঙ্গাও যাইতে পারে। আর যে রাইডার আছে, আপনি আমার এদিক দিয়ে মাঝখানে একটা দাগ চিন্তা করেন, আমার সামনের হাফ হচ্ছে কমফোর্টেবল, পিছের হাফ হচ্ছে আনকমফোর্টেবল হয়ে আছে, বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমার এটা সাসপেনশন সেটআপটা খুব স্টিফ। এখন এটা কিন্তু মানে প্রিলোড অ্যাডজাস্টেবল, কেমন এখন এটা অ্যাডজাস্ট করলে কি হচ্ছে, এটা কি কমফোর্টটা কি বাড়বে কি না আই ডোন্ট নো। তবে আমি সোফার আমি আজ পর্যন্ত যতজনের সাথে কথা বলছি, যতজনের থেকে দেখছি, বা আমাদের দেশে হোক বাইরে হোক, এটার সবাই একটা কথা বলছে যে এটা সাসপেনশনটা ওদের ভালো লাগে না। পিছের যে সাসপেনশনটা এটা বাই ডিফল্ট হচ্ছে এরকমই স্টিফ। এই ফ্রন্ট সাসপেনশনের মাসি সেটআপের কারণে আপনি বাইকটা যখন 120-এর উপরে যদি উঠান, তখন এরোড্র্যাগ বাড়ার কারণে আপনি যেমন আনস্টেবল হয়ে যাচ্ছেন, ওই সেম টু সেম বাইকের ফ্রন্ট এন্ডও হচ্ছে আনস্টেবল হয়ে যাচ্ছে। ফ্রন্ট সাসপেনশনগুলো যে স্টিফ হতো, সেক্ষেত্রে হচ্ছে বাইকটা ওই হাই স্পিডে, মানে যখন সে টপের কাছাকাছি বা টপ স্পিড ছুঁয়ে ফেলছে, তখন কন্ট্রোল করা একটু ইজিয়ার হইতো। ওকে, একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে আপনাদেরকে এটা দেখাইতে যেটা যে সুইং আর্মের যে ডিজাইনটা, এটা আপনারা বাইরে কিছু রিভিউ যদি দেখেন, এটার যে সুইং আর্মের ডিজাইনটা আগে খুব জঘন্য ছিল, এখনকার যে সুইং আর্মটা এটা দেখতে সুন্দর। সিট ম্যাটেরিয়াল, এটার যে সিট ম্যাটেরিয়ালটা খুবই ভালো, মারাত্মক নরম। দেখেন মারাত্মক নরম, প্লাস হচ্ছে খুবই কমফোর্টেবল। জাস্ট একটাই সমস্যা রাইডারের জন্য, আপনি যদি বেশি লম্বা হইলে আপনার অবভিয়াসলি হচ্ছে বডিটা বড় হবে। যদি বডি বড় হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য মুভ করার জন্য জায়গা নেই। আপনি পিছন দিয়ে গেলে এটা বেসিক্যালি হচ্ছে হয়ে আছে, এই ডাইভটা দিতেছে না, এই ডাইভটার কারণে আপনি দেখা যাবে যে পিছনে স্কুট করতে পারতেছেন না যদি শুইতে চান। আর প্লাস এটা হচ্ছে বাড়ি লাগে, কিন্তু সিটটা হচ্ছে খুব নরম। আর সামনে যায় এই যে জায়গাটা চিকন হয়ে যাওয়াতে এটা এইখানে আসলে খুব একটা কমফোর্ট দেয় না। তো লং রাইডে প্রবাবলি আপনার হচ্ছে দরকার পড়বে, ফ্রিকোয়েন্ট ব্রেকের দরকার পড়বে। এই পিলিয়ন সিটটা হচ্ছে অনেক আমাদের যে চেনের আসা বলেন 250 আসা, ওগুলা থেকে অনেক কমফোর্টেবল এটা, বিকজ নট জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে হচ্ছে এখানে সিটিং ম্যাটেরিয়ালটা হচ্ছে বেটার, প্লাস মোটা, আর প্লাস এই যে একটা টেক্সচার আছে, খেয়াল করতেছেন কিনা আমরা জানি না, এই যে টেক্সচারের কারণে আপনার প্যান্টের মধ্যে এটা বেসিক্যালি আটকায় থাকবে, আপনার নড়তে দিবে না। আর প্লাস এই যে দুই পাশে ফেয়ারিংগুলো থাকার কারণে কিছুটা হইলেও আপনাকে এখানে হচ্ছে সাপোর্ট দিবে। আপনার বাট যদি একটু
দুই পাশে যদি ছড়ায়ও সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু সাপোর্ট দিতে পারে এই যে এইটা। বাট এই জিনিসটা হচ্ছে আমাদের এই স্পোর্টস বাইকগুলোতে মিসিং। এই বাইকগুলো আসলে বানাই হচ্ছে আপনার আপনি প্লাস আপনার পিলিয়ন নিয়ে যাতে রাইড করতে পারেন এটাতে। আচ্ছা, এইটা একটা জিনিস নিয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে এটার আপনারা কেউ ডিউকের 390 যে বাইকটা ওটা চড়ছেন কিনা আমি জানি না। বাইকটা যে ওভারঅল সেট আপ কেমন, এই যে সিটিং পশ্চারটা যেটা আছে এটা যেটা দেখতেছেন এটা অনেকটা ডিউক 390-র মতো। মানে বেসিক্যালি যেটা বলতে চাইতেছি আমি, সুপার মোটো যে বাইকগুলো আছে না, সুপার মোটো বাইকগুলোর মতো এটা একদম ট্রেডিশনাল যে নেকেড বাইকগুলো যে স্টাইল থাকে না, ট্রেডিশনাল নেকেড বাইকের মতো না পুরোপুরি। যে কারণ হচ্ছে একটু অ্যাগ্রেসিভ সামান্য। বাট এটার কারণে যে ডিসকমফোর্ট হইতেছে এরকম না, আনকমফোর্টেবল কিছু নেই এটা, বরং হচ্ছে কিছুটা অ্যাগ্রেসিভ পজিশন হওয়ার কারণে আপনার বাইক কন্ট্রোল করা কিন্তু বেটার। আপনি এটা যদি হচ্ছে এমন হইতো যে খালি শহরের মধ্যে চালান তাহলে ঠিক আছে, আপনি পুরোপুরি হচ্ছে কমফোর্ট ওরিয়েন্টেড একটা বাইক নেবেন। কিন্তু 300 সিসি বাইক নিতেছেন, আপনি হাইওয়েতে যাবেন তাই না, হাইওয়েতে গিয়ে আপনি এটা তো 80-100-তে যদি টানতে না পারেন, আপনি ওভারটেক করতে চাইতেছেন, বাস যাইতেছে 100-তে, আপনি সেটার ওভারটেক করতে চাইতেছেন ফর সেফটি, বা আপনার যাইতে হবে 120-130-এ, তখন এই টানার ক্ষমতা যদি তার টান না থাকে তাহলে তো আসলে আর কিছু বলার নেই। সো এই যে পশ্চারটা যেটা, এটা বডি পশ্চার যেটা আপনাকে দিতেছে, এই পশ্চারটা আপনার বরং হেল্প করবে ওই ধরনের একটু অ্যাগ্রেসিভ জিনিসগুলো করার জন্য, আর প্লাস একটু লিনটিন হওয়ার জন্য এই স্টাইলটা, সুপারমোটো স্টাইলটা নেকেড স্টাইলটা থেকে একটু বেটার। আচ্ছা, স্পিকিং অফ সুপারমোটো স্টাইল, এটার যে ওরা অলরেডি হচ্ছে টেলটাডি আপনাকে করে দিছে, এখানে কিন্তু কোনো ইয়ে নাই। এটার নাম্বার প্লেট হোল্ডারটা হচ্ছে এই যে দিস, ওরা এখানে হচ্ছে একটা মাডগার্ড লাগাই দিছে, মাডগার্ডের সাথেই হচ্ছে এই যে নাম্বার প্লেট সেখানে বসে। তো টেলটাইডিটা বেসিক্যালি আপনার অলরেডি করা, যেটা বললাম ওই যে সুপারমোটো স্টাইলে করে, মানে সিটিং পশ্চার সুপারমোটো, বাইক দেখতেও সুপারমোটোর স্টাইলে, ওই এর জন্য হচ্ছে কনসিস্টেন্সি যেটা রেখে দিছে। এখানে যদি হচ্ছে টেল অ্যাড করে দিত না, জিনিসটা দেখতে হচ্ছে জঘন্য লাগতো, জিনিসটা ভালো করছে ওরা। টিএফটিটা নিয়ে একটু কথা বলি। টিএফটিতে আপনি ইনফরমেশন বলতে মানে কুলেন্ট টেম্পারেচার, আপনার সার্ভিস রিমাইন্ডার থেকে শুরু করে আপনার ব্যাটারি ভোল্টেজ সব কিছুই হচ্ছে এখান থেকে দেখা যায়। দেন কি হচ্ছে ন্যাভিগেশন আছে, আপনি যদি টেলিমেটিক্স বক্স ভবিষ্যতে লাগান সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে ন্যাভিগেশনও করতে পারবেন। আর সেটিংসে কি হচ্ছে এগুলাকে আপনি পুরো কাস্টমাইজ করতে পারবেন, কোন ইনফরমেশনটা আপনি সামনে দেখতে চাচ্ছেন, কোনটা দেখতে চাচ্ছেন না, এইসব জিনিস। আর ট্রেডিশনাল ব্লুটুথ কানেক্টিভিটিতে আছে। আর ব্রাইটনেস হচ্ছে আপনার যতটুকু লাগবে তার থেকেও ভালো, দিনের বেলা বলেন রাতের বেলা বলেন যথেষ্ট পরিমাণ ব্রাইট এই স্ক্রিনটা, দেখতে কোনো সমস্যাই হবে না। দুইটা রাইড মোড আছে এটার, একটা হচ্ছে স্পোর্ট আর একটা হচ্ছে যে ইকো। স্পোর্ট, ইকো, রাইড মোড আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এগুলো কোনো ডিফারেন্স মেক করে না, জাস্ট হচ্ছে স্ক্রিনটা যেটা বুঝলাম যে চেঞ্জ করে। আর হচ্ছে সুইচ গিয়ারগুলো নিয়ে একটু কথা বলি। এই হচ্ছে আপনাদের হাই বিম, লো বিম, লাইটের কোয়ালিটি ভালো, মানে সিটির জন্য এনাফ, বাট আনফর্চুনেটলি হাইওয়েতে গেলে আপনাদের অক্সিলারি লাইট লাগবে। এটা সিটির জন্য এনাফ, বাট হাইওয়ের জন্য না। এটা অ্যাকচুয়ালি মোটামুটি সব বাইকে আজ পর্যন্ত যতগুলাই চালাইছি সবগুলোর জন্যই ট্রু। এই হচ্ছে আপনাদের টার্ন ইন্ডিকেটরগুলো হচ্ছে এই যে দেখতে পান না, এই যে ইন্ডিকেটরগুলো, এগুলো হচ্ছে এলইডি। ইভেন ইয়োর টেইল লাইট, দ্যাটস এলইডি টু। পুরো A to Z এটার মধ্যে এলইডি সেট আপ করা। এখন তো সুইচ গিয়ারগুলো, আচ্ছা এবারে হচ্ছে যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে এই হর্ন। আমার যেটা ধারণা এই হর্নটা আফটার মার্কেট, কারণ স্টক হর্ন এত ভালো হওয়ার কথা না। তবে হর্নের বাটনের প্লেসটা এত জঘন্য, এটা প্রবাবলি যে ডিজাইন করছি ইচ্ছে করে হচ্ছে এমন জায়গায় রেখে দিয়েছে যাতে আপনি হর্ন না বাজাতে পারেন। উনি প্রবাবলি হর্ন খুবই পছন্দ করে। একটা আফটার মার্কেট লিভার পাওয়া যায়, সেটা দিয়ে ওই বাটনটা আপনাদের হাতের কাছে একটু নিয়ে আসতে পারবেন, তখন আর এই সমস্যাটা থাকতেছে না। অ্যান্ড দিস ইজ ইয়োর, এটা হচ্ছে আপনার স্টার্ট, আর প্লাস হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এটা একসাথে ইন্টিগ্রেটেড। এটা হচ্ছে আপনার হ্যাজার্ড, মানে চারোটা হচ্ছে একসাথে জ্বলবে আর কি, কেমন এই দুইটা, আর হচ্ছে এই যে সামনে দুইটা। আর যেটা বললাম সেটা হচ্ছে পুরোটা হচ্ছে একদম এলইডি, ফুলি এলইডি স্ট্যাকড আউট। টেল লাইটটা খুব সুন্দর, বাট MT-15 এর মতো অনেকটা, কিন্তু আই উইশ এটা একটু বড় হইলে আরও সুন্দর লাগতো। গুড ইনাফ আর কি, মানে অনেক পিছন থেকে দেখলে আই গেস ভালো লাগবে, কিন্তু কাছে থেকে একটু কেমন জানি শেপটা। বাট সুইচ গিয়ারের কোয়ালিটিটা 300 SR-এর মতো অত প্রিমিয়াম না, গুড ইনাফ আর কি, বাট 300 SR-গুলো ডেফিনেটলি আরও প্রিমিয়াম। সো এবার প্লাস্টিক কোয়ালিটি নিয়ে আমি একটু কথা বলি। এটা যে প্লাস্টিক্সগুলো যেটা দেখতে পাচ্ছেন সোফার, আমি হচ্ছে কোনো টিকিং টাইপসের কুচ ক্যাচ সাউন্ড হচ্ছে এখান থেকে করে না, যেটা কিনা 300 SR আপনারা প্রবাবলি দেখতে পাইছেন এতদিনে। এখান থেকে কোনো একটা প্লাস্টিকগুলো হচ্ছে
গুড ইনাফ, আমার কাছে খারাপ মনে হয়নি প্লাস্টিক্সগুলো। এটার রিয়ার ভিউ মিররগুলো হচ্ছে অস্থির, মানে এটা হ্যান্ডেলবারের সাথে মোটামুটি প্যারালাল দেখে যেটা হয় সেটা হচ্ছে আপনি কোনো কিছু পাশ কাটানোর সময় এটা হচ্ছে আপনার ঘষা টসা খাওয়ার কোনো হচ্ছে সম্ভাবনা নেই। আমি আজকে মিরপুর থেকে এই ঢাকা ভার্সিটি পর্যন্ত নিউ মার্কেট, আগারগাঁও, ওই যে জ্যামপ্রন যে এলাকাগুলো আছে ওগুলো হয়ে আসছি, আমাদের জ্বালায় নেই অ্যাটলিস্ট এরা। বেসিক্যালি যখন ফিল্টারিং করতেছেন একদম স্ট্যান্ড স্টিল, পুরো সবাই দাঁড়ায় আছে, আমরা বাইকাররা হয়তো সামান্য একটু জায়গা পাইলাম একদম ওই পাশে দিয়ে ফিল্টারিং করে যাইতেছি, তখন যাওয়ার সময় একটু জাস্ট দেখে যাবেন আর কি লো স্পিডে। বাট অন্য কোনো জায়গাতে হচ্ছে লাগার আমার মনে হয় না কোনো সম্ভাবনা আছে, একদম প্যারালালি আছে। বেসিক্যালি এটা লাগার আগে আপনার হ্যান্ডেলবার লাগার কথা, কেমন এই গুটলিটা একদম এই বরাবর ইয়েটা পুরো প্যারালাল ভাবে আছে। আমি হাই স্পিডে এদের ভিজিবিলিটিটা চেক করছি, কোনো ভাইব্রেশন বাইকটার মধ্যে যেটা বললাম ভাইব্রেশন তো তেমন একটা নাই, না থাকার কারণে এগুলো তেমন একটা ভাইব্রেট করে না দেখে হচ্ছে পিছনে খুব ভালো সুন্দর দেখা যায়। আপনারা যারা বাইকটা কিনবেন তারা হচ্ছে দুইটা জিনিস হচ্ছে করে নিয়েন যখন বর্ষাকাল আসবে, সেটা হচ্ছে এই বরাবর হচ্ছে একটা ফেন্ডার লাগাই নিয়েন, তাহলে হচ্ছে কাদা ছিটাবে না। নাইলে যেটা হবে এখান দিয়ে, এটা সুপারমোটো স্টাইলের বাইক তো এখান দিয়ে কাদা ছিটাবেই, আপনার এদিকে পিলিয়ন পুরো মাখায় ফেলবে, আপনারাও মাখাইতে পারে। তো এদিকে একটা করবেন, আর আরেকটা হচ্ছে হিয়ার, এটার সামনেরটাও হচ্ছে সেম টু সেম, এখানে একটা এক্সটেন্ডার লাগাইতে হবে এতটুকু পর্যন্ত, তাহলে হচ্ছে কাদা ছিটাবে না। এটা যেটা হবে আদারওয়াইজ সেটা হচ্ছে এই যে এখান থেকে ছিটাচ্ছে না, সোজা গিয়ে হচ্ছে রেডিয়েটরে পড়বে। রেডিয়েটরে যখন পড়বে, রেডিয়েটর ব্লক হয়ে গেলে তখন আপনার বাইক কিন্তু এটা এখানে বাতাস না যাওয়া মানে হচ্ছে বাইক তার যে হিট আছে হিট শেড করতে পারতেছে না। হিট শেড না করতে পারলে সে প্রপারলি কুলিংও দিবেন, আপনার দেখবেন যে বাইক ওভারহিট হওয়ার সম্ভাবনা থাকতেছে। তাই একটা হচ্ছে গিয়ে সবসময় খেয়াল রাখবেন যে এটা যাতে সবসময় ক্লিন থাকে, এখানে যাতে কোনো কাদা কুদা যাতে আটকে না থাকে। আর বর্ষাকাল যখন আসবে তখন এই এতটুকু পর্যন্ত হচ্ছে একটা এক্সটেন্ডার লাগাই নিন। এটা হচ্ছে আপনার এটা সুন্দরের জন্য দিচ্ছে, হ্যাঁ, কিন্তু তার বলে এই না যে হচ্ছে আপনি এক্সটেন্ডার লাগাইছেন বাইকটার লুকসটা কিন্তু আগলি হয়ে যেতেছে। অনেক বাইক আছে, আপনি নিনজা 400 দেখেন, ইয়ামাহা R3 দেখেন, ওদের ফেন্ডারগুলো এতটুকু পর্যন্ত, ওই বাইকগুলো দেখতে সুন্দর না। তা আপনি যদি টেস্টফুলি যদি লাগান, হ্যাঁ, এটার সাথে লুকসটা যাইতেছে এমনভাবে যদি লাগান, বাইকটা লুকসটা নষ্ট করবে না। যেটা নষ্ট করবে সেটা হচ্ছে আপনি যদি উল্টাপাল্টা কিছু যদি করেন, যেমন এটা কালো রঙের আপনি লাগাইলেন পিঙ্ক কালারের, বা হচ্ছে ছাপড়ি স্টাইলে কিছু একটা লাগাইছেন, তখন আছে আসলে কিছু বলার নাই। এরপরে এটা বেসিক্যালি যেটা আমি বলতে চাইতেছি যে এটা লুকসের সাথে যায়, হ্যাঁ, এটা ওভারঅল যে ফাসাদ, এই ফাসাদের সাথে যাইতেছে এমন কিছু একটা মিলাইয়া লাগাই নিন, বাইকের লুকস নষ্ট হবে না, সুন্দরই দেখাবে। আচ্ছা, আপনাদেরকে সাউন্ডটা হচ্ছে একটু শুনাই আমি। So that's the sound. এটা আন্ডারবেলি এক্সস্ট হওয়ার কারণে সাউন্ডটা একটু বেশি সুন্দর। বা আপনি যদি পিলিয়ন নিয়ে যদি রাইড করেন না, এটা সাউন্ডটা হচ্ছে বেইজি বাট রাফ না। সো আপনি পিলিয়নের সাথে কনভারসেশন চালানোর জন্য এটা আইডিয়াল। 250 তো সেম, বাট 300-এর সাউন্ডটা একটু জানি কেমন। আমি আমার রিভিউতে বলছিলাম, 300 আসার রিভিউটাতে বলছিলাম যে বাইকটা 4000 RPM নিচে কেমন জানি একটু বাজে সাউন্ড করে। একটা ইয়েতে গিয়ে আপনার 4000 পরে গিয়ে এটা সাউন্ডটা অনেক সুন্দর হয়ে আসে, এটার থেকেও সুন্দর। আমার 300 আসারের সাউন্ডটা 4000 পরে এটা শুনে, কিন্তু এই বাইকটা অ্যাক্রস দ্য হোল রেঞ্জ আপনি একদম ফ্রম আইডল, এই আইডলের সাউন্ডটা আমি একটু শুনে আপনাদেরকে। হ্যাঁ, তো একদম ফ্রম আইডল অল দ্য ওয়ে আপ টু রেড লাইন, পুরা রেঞ্জে হচ্ছে সাউন্ডটা এটা সুন্দর, বাট রাফ না। ওইটার মতো রাফ না। এটা আপনি পিলিয়নের সাথে কনভারসেশন যদি চালাতে চান ওইটা সমস্যা হবে না, এটা সুন্দর ইয়ে করে। আচ্ছা, এই বাইকটা একটা সমস্যা আমি পাইছি, সেটা হচ্ছে এই যে আপনার একটা সাউন্ড শুনতে পাচ্ছেন, দেখেন তো কি করে। এটার যে ফিউল পাম্পটা আছে, ফিউল পাম্পটা হচ্ছে চলে যাচ্ছে। ওনারা এটার সাথে কী করছে আমি জানি না। এটার সিএফ তো প্রবলি এটা রিভিউটা দেখবে, ভাই এটা ফিউল পাম্পটা হচ্ছে ঠিক করে না, আপনার ফিউল পাম্পটা চেঞ্জ করে নিন, ফিউল পাম্পটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা এখন 4,28,500 টাকায় এটা একটা গুড ডিল কিনা, ইউ বি দ্য জাজ অফ ইট। আমি তো সব কিছু বলেই দিলাম।
এখন এটা কম্পিটিটর হিসেবে সিএফ এর নিজস্ব বাইক তো আছেই, প্লাস আপনি জাপানিজ অপশনের মধ্যে যদি চিন্তা করেন একমাত্র অপশন হচ্ছে জিক্সার 250। এখন ওই বাইকটার একটা কম্প্যারিজন আমি 250 এসআরের সাথে টানছি, ভিডিওটা হচ্ছে আমি এখানে লিঙ্ক করে দিব, দেখার আমন্ত্রণ করি। আর চ্যানেলে অনেকগুলো বাইকিং নিয়ে ইনফরমেটিভ ভিডিও সামনে আসতেছে, সেগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটাতে।